প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। প্রিয় দর্শক, আপনারা শিরোনামগুলো শুনছিলেন, দিনের আলোচিত খবরগুলো। আমরা আজকে আলোচনার বিষয় ঠিক করেছি আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন। নির্বাচন এই মুহূর্তে আলোচনার অন্যতম একটা অনুষঙ্গ। আপনারা জানেন দেশের যে পরিস্থিতি চলছে তাতে নির্বাচন কবে হবে এটি একটি বড় প্রশ্ন। সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের অতিথি হিসেবে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করিয়ে দিই। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, তিনি সাবেক সচিব। রয়েছেন জনাব মুনিরা খান, তিনি প্রেসিডেন্ট ফেমা। এবং জনাব মাহবুব কামাল, তিনি সিনিয়র সহকারী সম্পাদক যুগান্তর এবং তিনি একজন কলামিস্ট। আর এই আজকের অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় দ্য হাঙ্গার প্রজেক্ট পরিচালিত ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়তা এই প্রকল্পের উদ্যোগে আজকের অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। আমরা বিষয় যেটি ঠিক করেছি এটি আমার কাছে মনে হয় সাধারণ মানুষের কাছে একটু কঠিন। আমরা এটির একটু ব্যাখ্যা জানতে চাইব। শুরুতে আমি জনাব মাহবুব কামাল, আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা যেটি বলছি যে আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা, সেটি আসলে কি? এবং পৃথিবীর প্রায় 100টি দেশে আমরা দেখলাম এই অনুষ্ঠান শুরু করার আগে, আমি নিজেও অতটা ওয়াকিবহাল না, অনুষ্ঠান শুরু করার আগে দেখলাম প্রায় 100টা দেশে, আমাদের সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে নেপালে, শ্রীলঙ্কাতেও দেখলাম এই ব্যবস্থা বিদ্যমান। যদি একটু ভেঙে বলেন আমাদের দর্শকদের। জানি না কতটুকু সময় পাবো। সেটা হচ্ছে ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি হচ্ছে ইট ইজ দ্য রুল অফ মেজরিটি উইথ দ্য কন্টেন্ট অফ মাইনরিটি। মেজরিটির শাসন মাইনরিটির কন্টেন্টকে ধারণ করে, এই তো। জি। তো আমাদের যে এখন যে আমাদের গণতন্ত্র, এটা ওয়েস্টমিনস্টার টাইপ গণতন্ত্র। এইটা ব্রিটেনে আছে, ইন্ডিয়াতে আছে, আমাদের এখানে। এইটা টেরিবলি ফেল করতেছে আপনার মেজরিটির শাসন নিশ্চিত করতে। ইট ইজ এ টেরিবল ফেলিওর। কীরকম? আমি একটা থিওরিটিক্যালি বুঝাই। সেটা হচ্ছে, ধরেন আমাদের 300 আসন, 151 আসনে প্রত্যেকটা আসনে একটা দলের প্রার্থী 1 ভোট বেশি পেয়ে জিতলো, আর বাকি 149টা সিটে একটাও ভোট পেল না। থিওরিটিক্যালি বলতেছি। তাহলে কি মেজরিটি শাসন হলো? হলো না তো। না, সেটা আমরা বোধহয় 1991 সালেও দেখেছি। আমি বলতেছি এইটা খুবই মানে মেজরিটি শাসনের সঙ্গে এই ওয়েস্টমিনিস্টার একেবারে কন্ট্রাডিক্টরি। যেমন ধরেন আমি একটা ইন্ডিয়ার উদাহরণ দেই। একটা ইলেকশনে বিজেপি এককভাবে পেয়েছিল 31% ভোট এবং সিট পেয়েছিল 52%। অন্যদিকে কংগ্রেস 19.3% ভোট পেয়ে আসন পেয়েছিল মাত্র 8%। কোথায় 52, কোথায় 8? আচ্ছা, জয়ললিতার বহুজন সমাজ পার্টি 4% ভোট পেয়ে একটাও আসন পায় নাই, আর AIMDK 3.3% ভোট পেয়ে 6.5% সিট পেয়েছে। জি। দেখেন, মানে 4% ভোট পেয়ে একটাও সিট পায় নাই, আর 3.3% ভোট পেয়ে 6.5% ভোট পেয়েছে। এবং আমাদের এখানে দেখেন 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং পপুলার ভোটে আওয়ামী লীগ এবং বিএনপি নেক টু নেক, অ্যারাউন্ড 40%। কিন্তু দেখেন বিএনপির সিট হচ্ছে 193, আওয়ামী লীগের সিট হচ্ছে মাত্র 62। ভোট কিন্তু পপুলার ভোট একই কিন্তু। জি। 2008 সালের নির্বাচনে কি হলো? জাতীয় পার্টি 7% ভোট পেয়ে 27টা সিট পেল, আর বিএনপি 33% ভোট পেয়ে জাতীয় পার্টির চেয়ে মাত্র 3 ভোট বেশি পেল, 3 সিট বেশি পেল। মানে হাউ ফানি আর কি। তো এই যে মেজরিটির শাসনটা মানে কি নিশ্চিত করার জন্য, ধরেন ইউরোপের যেগুলো প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে, ধরেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যদি 2-এর বেশি ক্যান্ডিডেট থাকে তাইলে, এবং কোনো ক্যান্ডিডেট যদি 50%-এর বেশি ভোট না পায়, তাইলে প্রথম 2 জনের আবার ইলেকশন হয়। প্রথম 2 জনের আবার ইলেকশন হলে একজন কেউ না কেউ তো 50%-এর বেশি পাবেই, তাই না? তো অর্থাৎ মেজরিটির রুলটাকে এখানে এনশিওর করা হচ্ছে। এবং মানে ইউরোপে, মানে কন্টিনেন্টাল ইউরোপে, আপনার ব্রিটেনে তো ওয়েস্টমিনিস্টার, কন্টিনেন্টাল ইউরোপে আপনার অনেক দেশে আপনার এটা এক্সারসাইজ করা হচ্ছে। যেমন বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, ইটালি, লুক্সেমবার্গ, স্পেন, এগুলি কিন্তু এই যে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চলতেছে। ইভেন আমাদের এশিয়াতে, ইভেন ইন নেপাল। আচ্ছা, এখন আপনি ব্যাপারটা হলো কি, আবার কোথাও কোথাও আছে কি, যেমন ধরেন ওইটাকে বলা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মেথড। সেটা কি? সেটা হচ্ছে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং পূর্ব ইউরোপে কমিউনিজমের পতনের পরে ওরা একটা সিস্টেম করলো যে একজনের 2টা ভোট থাকতে পারবে। হ্যাঁ, মানে
এটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সে কনস্টিটিউয়েন্সিতে একটা ভোট দিবে, আবার আপনার দলে একটা ভোট দিবে, ঠিক আছে? জি। এবং এইটা আপনার মানে নর্দার্ন আয়ারল্যান্ড থেকে শুরু করে আপনার ইংল্যান্ডেও আপনার কতগুলি জায়গায় কিন্তু এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আছে, যদিও সেখানে ওয়েস্টমিনিস্টার। সেটা কি যে লোকাল ইলেকশনগুলিতে এবং স্থানীয় ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশনে কিন্তু তারা এটা চালু আছে। তো এইটা ধরেন যে আমাদের দেশের যে মানে এটাতে সুবিধাটা কি আমি বলি, সুবিধাটা হচ্ছে যে এখানে ব্রুট মেজরিটি কেউ পাবে না। যেমন ধরেন আওয়ামী লীগ এবং বিএনপির তো অ্যারাউন্ড 40% ভোট, তো ফলে আপনার সিটও কিন্তু আপনার নেক টু নেক হবে। কিন্তু যদি আপনার ওয়েস্টমিনিস্টারে যান তাহলে এই যে গ্যাপটা আমি দেখালাম, তখন ব্রুট মেজরিটি পেয়ে যায়। ব্রুট মেজরিটি পেয়ে গেলে কি হয়, মাথা খারাপ হয়ে যায়। যেমন 2001 সালে বিএনপি ব্রুট মেজরিটি পেল, তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেল। আবার 2008 সালে আওয়ামী লীগ ব্রুট মেজরিটি পেল, শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গেল। এখন যদি মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয় তাহলে হবে কি, মোস্ট প্রবাবলি পার্লামেন্ট উইল বি হাং পার্লামেন্ট, কোয়ালিশন গভর্নমেন্ট হবে। তখন যেমন একটা রেইনবো পার্লামেন্ট হবে। যেমন ধরেন যে বামপন্থীরা মানে যদি কোনো বড় দলের সঙ্গে না থাকে তাহলে তারা কোনো সিট পায় না, এককভাবে তারা কোনো সিট পায় না। কিন্তু যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ থাকে তাইলে এককভাবে ধরেন বামপন্থীরা সারা দেশে আপনার 1% ভোট পেল, তাইলে হবে কি, তারা পার্লামেন্টে 3 জন প্রতিনিধি পাবে। 1% 300 সিট যেহেতু, তাহলে 3টা সিট পাবে। তাহলে পার্লামেন্টে হবে কি, একটা রেইনবো পার্লামেন্ট হবে, সবাই এখানে অংশগ্রহণ নিতে পারবে ইত্যাদি। তাইলে আপনার আবার হাং পার্লামেন্ট হলে হবে কি, সবাই সাইজে থাকবে। এই যে আমরা যে অথরিটারিয়ান হয়ে যাই, টোটালিটারিয়ান হয়ে যায়, কর্তৃত্ববাদী হয়ে যায়, এটা কেন হই? কারণ আমার তো ব্রুট মেজরিটি আছে, আমি যা খুশি তাই করতে পারি। এখানে অনেক প্রশ্ন আসে, আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো। একটি হচ্ছে যে আমাদের অনেক কথার পরে যে এই যে সংসদে যে আবার তাহলে 50টা অতিরিক্ত সিট, যেটা নারী সংরক্ষিত নারী আসন, তাদেরকে কিভাবে আপনারা অ্যাকোমোডেট করবেন বা এই বিষয়টাকে কিভাবে আপনারা দেখেন, সেটা নিয়ে আমি আসবো। আমি জনাব আবু আলম শহীদ খান, আপনাকে এই বিষয়টি জিজ্ঞেস করি, যেই পদ্ধতিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন আমরা দেখে আসছি, এখানে প্রকৃত গণরায় কি আসলে তিনি যেটি বলছিলেন, মানে ব্যাপারটা কি আসলে সেইভাবেই হয় যে তার মানে প্রপোর্শনেট অনুযায়ী যেইভাবে আমরা সরকার গঠিত হয় আমাদের দেশে 300 আসনে, আর গণরায় আসলে যেটা 100 জন, একটা দেশে ধরেন বাংলাদেশে 100 জন মানুষ আছে, 100 জন ভোটার আছে, সেই 100 জনের 51 জন যেই পার্টিকে ভোট দিবে সেই পার্টি ফর্ম করবে। আবার যদি 49 জন যাদেরকে ভোট দিল সেই পার্টি আবার বিরোধী দলে যাবে। ব্যাপারটা তো এইরকমই নাকি? মানে এই বিষয়টা আসলে কিভাবে, আপনিও যদি আমাদের দর্শকদেরকে আরেকটু মানে আমাদের তো সিস্টেমটা হলো ওয়েস্টমিনিস্টার। সো যে উনি যেটা বলছে যে কেউ যদি 1 ভোটে বা 10 ভোটেও জিতে যায়, 151টা আসনে যদি ভোট ওইরকমভাবে হয় তাহলে সে 151টা সিট পেয়ে যাবে। কারণ আমাদের সিঙ্গেল কনস্টিটিউশনে ভোট করছি। পঞ্চগড় 1 মনে করেন, পঞ্চগড়ে যে জিতবেন যে কোনো পার্টি, তিনি যতটুকু ভোট পাবেন 5-10 হাজারে, বাংলাদেশে এই 5-10 হাজার ভোটে 100টা সিট নির্ধারিত হয়। সো ওই যে পার্সেন্টেজ যেটা বলছে, যদি আরও একদম ঠিক মতো বলি যে 40.86% পেয়েছিল 2001 সালে বিএনপি, 40.86 ওইটা বলেছে। আওয়ামী লীগ পেল 40.21, ডিফারেন্স হলো 0.60 বা 64। সেখানে আসন সংখ্যার ডিফারেন্সটা কি, 193 ভার্সেস 62, 193 ভার্সেস 62, এটা দেখতে হবে। আবার 32% ভোট পেয়ে 30টা আসন পাইছিল অন্য একটা দল, মাত্র 30টা। সেখানে 2008 সালে দেখেন 48, ওখানে একটু ডিফারেন্স বড় ছিল, 48 ভার্সেস 32, 48 4 পেয়ে 230 আসন, আর 32 পেয়ে 30টা মাত্র আসন বিএনপি পেল। এটা হলো যে এই যে সিঙ্গেল কনস্টিটিউয়েন্সি যখন ভোট হয়, এটা বললাম যে খুব কম ভোটে অনেক কনস্টিটিউয়েন্সি নির্ধারিত হয়। আমরা যেটাকে বলি ওই যে কি হাড্ডাহাড্ডি লড়াই, একটা শব্দ মিডিয়াতে প্রচলিত আছে না, হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে 500, 1000, 2000, 3000, 6000 ভোটও নির্ধারিত হয়ে যায়। সো যখন পপুলার ভোটস আপনি বলবেন, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে পপুলার ভোটসটা ওইভাবে বিবেচনা করা হবে না যেভাবে সংখ্যানুপাতিক হবে। আপনার যে প্রশ্নটা ছিল ওটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, বাট অ্যান্সার ইজ ভেরি ইজি, মানে অঙ্কের মতো। আমরা তখন 300 আসন ভাগাভাগি করবো না, আমরা ওই 50টা ভাগাভাগি করবো সংখ্যানুপাতিকভাবে। যদি সরকার এটা করতে চায়, নির্বাচন কমিশন এটা করতে চায়, 300কে যেমন 1% দিয়ে 3 পাবে, সেরকম 1% ভোট পেলে ওইখানে 50-এর মধ্যে যা পাওয়ার কথা সেটাই সে পাবে, নারী আসন যদি সংরক্ষিত থাকে। তো এটা সমাধান করা কোনো কঠিন কাজ না। জার্মানিতে যেটা বলছে একটা মিশ্র পদ্ধতি, ওখানে কিন্তু 299 আসনে ডাইরেক্ট ইলেকশন, মানে এই যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে, আর 183টা আছে যেটা
ওই যে পার্টিজেন হিসেবে হয়। সো আমাদের ওইটাও চিন্তা করতে হবে যে আমরা একেবারে সংখ্যানুপাতিক দিকে যাব নাকি একটা মিস পদ্ধতিতে যাব। আমাদের সংসদের আসন সংখ্যা বাড়তে পারে, কেন আমাদের সংসদের আসন সংখ্যা নিয়েও তো মুশকিল আছে। কোথাও ভোটার হলো 2 লাখ, 3 লাখ, 4 লাখ, কোথাও ভোটার হলো 20 লাখ। মানে 20 লাখের ভোটে একজন সংসদে যায়, আবার 2 লাখের ভোটেও একজন সংসদে যায়। একজন 50,000 ভোট নিয়ে সংসদে যায়, একজন 4 লাখ পেয়ে সংসদে যেতে পারে না। সেরকম রেজাল্টও কিন্তু আমাদের আছে। তো এগুলো একটা খুব বড় ডিবেট এবং ডেলিবারেশনের ব্যাপার। সেই জন্য আপনি মিক্স পদ্ধতিতেও যেতে পারেন। আপনার 2টা ভোট দিতে পারে, যে ওটা খরচের ব্যাপার অনেকে চিন্তা করবেন। যদি মিক্স হয় তাহলে আপনি একটা পার্টিকে ভোট দেবেন, একটা দলকে ভোট দেবেন, দুটাই করতে পারবেন। তখন ওই দলের ভোট থেকে বের হয়ে আসবে, দলের মার্কা থেকে বের হয়ে আসবে যে আপনার ওইখানে সংখ্যানুপাতিক কত আসন পাবে। সুতরাং মিক্স পার্লামেন্টও হতে পারে প্রথমে, কারণ একবারে সংখ্যানুপাতিকে যেতে হতে আমরা অনেকটা অসুবিধা ফিল করব। সেখানে আমরা একটা মিক্স পার্লামেন্টারি সিস্টেম বিভিন্ন দেশে আছে, ওটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি, ওখানে যেতে পারি। এখানে যেটা হয় যে আপনি যেটা বললেন যে গণরায়, ডেমোক্রেসিতে এখন পর্যন্ত যে মজাটা দেখা যাচ্ছে সেটা হলো শুধু গণনায় না, 20%, 25% ভোট পেয়েও সরকার গঠন করে। যেমন কানাডায় এটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম আছে, সেখানে যে কনজারভেটিভ পার্টি তারা 25, 29% ভোট পায়, কিন্তু তারা মেজরিটি পেয়ে ক্ষমতায় ছিল অনেক দিন। কারণটা কি? কারণটা হলো যে ওই বাইরের যে 70% ভোটার আছে, দে আর ডিভাইডেড। তাদের 3-4টা পার্টি আছে, একটা হলো লেবার আছে, একটা লিবারেল আছে, আর একটা গ্রিন আছে। সো দেয়ার ভোটস আর ডিভাইডেড। ওরা কিন্তু যখন ওদের ভোটটা আপনি যোগ করবেন, যেভাবে এখন ট্রুডো ক্ষমতায় আছে কিন্তু সাপোর্টে, লিবারেল যেহেতু সাপোর্ট করছে, ওদের ভোটটা যখন আপনি কাউন্ট করবেন, এটা কিন্তু কনজারভেটিভের ভোটের চেয়ে অনেক বেশি, বাট তারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে না, কারণ তারা ডিভাইডেড। এটা ভারতেও এরকম অনেক সময় ঘটে। ভারতে যে বিজেপি ক্ষমতায় আছে, কখনোই 50% অতিরিক্ত ভোট পায় এরকম ক্ষমতায় থাকে না। ভারতে কংগ্রেসও যখন ক্ষমতায় ছিল তখনও তারা 50 অতিরিক্ত ভোট পেয়ে থাকেনি। কারণ দেখা গেল যে 52% না, তো দেখা গেল যে এই যখন সরকার গঠন করছে, সরকারের বাইরে ডিভাইডেড কমিউনিস্ট পার্টি আছে, কংগ্রেস আছে, তারপর তৃণমূল আছে, ওই এলাকা ভিত্তিক পার্টি আছে, সবাই মিলে কিন্তু হোল ভারতে মেজরিটি, কিন্তু গভর্নমেন্ট বানায় হলো আপনার অন্য একটা দল, মাইনরিটিরা গভর্নমেন্ট বানায়। সো ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আমরা যদি সবখানে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো ওয়েস্টমিনিস্টার সিস্টেমে মাইনরিটি রুল হচ্ছে। কিন্তু এটা আমাদের গণতন্ত্র, আমাদের গণতন্ত্রের যে ধারণা, গণতন্ত্রের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী যদি আমরা সিঙ্গেল কনস্টিটিউশনে ভোট দিয়ে যখন আমরা করি, গণনা করি, তখন যারা 150 আমাদের দেশের জন্য যারা 151 ক্রস করবে তাদেরই হয়। আরেকটা মজার জিনিস ঘটে, এই অল্প ডিফারেন্সেই কিন্তু ওই যে 2/3 মেজরিটি হয়ে যায়। আর যখন 2/3 মেজরিটি হয় তখন ও যেটা বললো, আমি ওইভাবে বলবো না, বাট 2/3 মেজরিটি হলে একটা দল তখন কর্তৃত্ববাদী হয়ে যায় এবং তখন সে যা ইচ্ছা তাই করতে পারে, এবং যা ইচ্ছা তাই করার ইতিহাস এই দেশে হয়েছে। আপনারা দুইজনই চান যে ওই পদ্ধতি হইলে আরো বেশি চানের জন্য না। আমি আরেকটা লাইন বলে শেষ করি। আমাদের যে অভিজ্ঞতা, মানে এই যে গণতন্ত্রের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে কোনো পার্টির কাছে যদি 2/3 মেজরিটি চলে যায়, সেই পার্টি আর ঠিকমতো ডেমোক্রেটিক ওয়েতে দেশটা শাসন করে না। সো এই যে রাজনৈতিক দলগুলোর শাসন এবং তাদের 2/3 মেজরিটি পাওয়ার কারণে যে অসুবিধা, সেগুলোর থেকে মনে হচ্ছে যে তাদেরকে এইরকম ওই যে মিশ্র অথবা সংখ্যানুপাতিক, আমরা এটা নিয়ে আরো কথা বলতে চাই। এটা একটু আমি ব্যাখ্যা করব। আমরা আপাকে একটু শুনে তারপরে আমরা আপনার কাছে আবার আসবো। জনাব মুনিরা খান, যদি এই বিষয় নিয়ে আপনি একটু বলেন। আপনি দীর্ঘদিন ধরে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমা নিয়ে কাজ করছেন, আপনি কি বুঝলেন এবং আপনি কতটা কনভিন্সড? ধন্যবাদ। আমি একটা ফান্ডামেন্টাল প্রশ্ন উঠাই প্রথমে, সেটা হচ্ছে আজকের আলোচনা কি জাস্ট আমাদের কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা, যে এটা নাকি এটা ইমপ্লিমেন্ট করবার জন্য একটা সংস্কারের আলোচনা হচ্ছে, সেটা আমার প্রথমে বোঝার ব্যাপার আছে। যে কোনো জিনিসই একটা সময়ের পরিপ্রেক্ষিতে হতে হয়। তো আজকে আমরা যদি নেক্সট ইলেকশনের সংস্কারের অনুযায়ী করি তাহলে একরকম আলোচনা হবে, আর যদি আমরা মনে করি যে এবারেই আমরা সংস্কারে এটা দিয়ে দেবো, একরকম আলোচনা হবে। আর যদি আমরা মনে করি যে না, এটা আইডিয়াটা মানুষের মধ্যে ঢোকালাম, এটাকে আলোচনা হবে, সমালোচনা হবে, বিতর্ক হবে, তারপরে এটা গ্রহণ করা হবে, তাহলে এখন পর্যন্ত আমরা টক শোতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। একটা সংস্কার কিভাবে হবে, বিভিন্ন 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন কমিশন এর মধ্যে আছে। তো সব মিলে তারা যখন প্রস্তাব দেয়, সেই প্রস্তাবের টেবিলে এই বিষয়টাও অন্তর্ভুক্ত হতে পারে।
কিন্তু রাজনৈতিক দলগুলো যে মতামত দেয় সেই মতামত অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে কোন পদ্ধতিতে নির্বাচন হবে। সেজন্য আমি টপিকটা আজকে আমরা এটা ঠিক করেছি, সেই বিষয় নিয়ে যদি আপনি আপনার মতামত। বুঝতে পেরেছি, এটা আমরা একটা আলোচনা করছি যে এরকম পদ্ধতিতে আমরা যেটা চাই, আমরা বাংলাদেশের মানুষ একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে জনমতের রায়টা প্রতিফলিত হবে। সেটাই তো আপনারা বলছেন যে জনগণের রায় সম্পূর্ণভাবে মেজরিটির রায়তে সরকার গঠন হবে। তা আমরা ফেমা যেমন মানে বাংলাদেশের মানুষের মতামত নিয়ে তো করতে হবে, এটা তো আমরা চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার না। এটা রাজনৈতিক দলগুলির মতামত হতে হবে, এটা জনসাধারণের মতামত হবে। আমি 1995 থেকে নির্বাচনে সুষ্ঠু করবার জন্য, অবাধ করবার জন্য, অংশগ্রহণমূলক করার জন্য আমরা অনেক আলোচনা করেছি। অংশগ্রহণমূলক করবার জন্য আমরা কিন্তু সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে নানান ধরনের লোকের সঙ্গে, নানান সমাজের সিভিল সোসাইটি বলেন, মানে রাজনৈতিক দল বলেন, সবার সঙ্গে আলাপ করেছি। এই আইডিয়াটা, এই যে এখন যে আনুপাতিক হারে যে কথাটা হয়েছে, সেই কথাটা আজ পর্যন্ত সেইভাবে আলোচিত হয়নি। এমনকি আমি পৃথিবীর অনেক দেশে, ওনার অনেক দেশের কথা বললেন, ইউরোপিয়ান কান্ট্রি এবং আমাদের এই দিককার দুই একটা কান্ট্রি, কিন্তু আমি পৃথিবীর বহু দেশেই নির্বাচন আলোচনায় গেছি এবং নির্বাচন পর্যবেক্ষণ করেছি যে সেখানে একটা আদর্শ হিসাবে, আইডিয়াল একটা মেথড হিসাবে এইভাবে নির্বাচনের ব্যাপারে আমরা আলোচনা করিনি। ভেরি রিসেন্টলি না, 2 বছর আগে, 3 বছর আগে আমি বালিতে একটা কনফারেন্সে গেছিলাম অ্যানফ্রেলের পরিচালনায়। তো সেখানে 100টা দেশের প্রতিনিধি ছিল। সেখানে আমরা নির্বাচন নিয়ে কথা বলেছি, সেখানেও জনগণের রায় নিয়ে কথা বলেছি। সেখানেও কিন্তু এই সাবজেক্ট নিয়ে 100 দেশের প্রতিনিধিদের মধ্যে এই ধরনের প্রশ্ন আলোচনা আমি শুনিনি, অ্যাটলিস্ট আসেনি। তা এটা একটা নতুন আইডিয়া। নিশ্চয়ই প্রত্যেকটা আইডিয়ার ভেতরে ভালো আছে, খারাপ আছে। কতটুকু আমরা নিতে পারবো, কতটুকু আমরা নিতে পারবো না, কতটা জনগণ দিতে পারবে, কতটা জনগণ কি চায়। তারা তাদের ভোট প্রয়োগ করতে চায়, তাদের করতে চায়, তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আপনারা যে প্রশ্নটা বললেন, উত্তরটা যে প্রস্তাবটা দিলেন, সেখানে দেখা যাচ্ছে জনগণ তার প্রতিনিধিদের দেখতে পাচ্ছে না। জি, আমরা আজকে আলোচনা করছিলাম আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচনের একটি পদ্ধতি নিয়ে। আমাদের সাথে আলোচনায় যারা রয়েছেন, আমরা একটু আসতে চাই। আমার একটা প্রশ্ন হচ্ছে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দল দরকার হয়। এই আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচনের যে পদ্ধতির কথা আপনারা বলছেন, সেটি কি সংসদে একটি শক্তিশালী বিরোধী দল নিশ্চিত করতে পারে? কেন নয়, সেটা কিভাবে? আমি বলছি, আমি প্রথমে আমার মনিরা পার বলতেছি, উনি মানে ওয়েস্টমিনিস্টারে বোধহয় আচ্ছন্ন হয়ে আছেন, যে কারণে উনি বলছেন যে পৃথিবীর কোথাও উনি দেখেন না এটা। এটা নতুন আমাদের জন্য, আইডিয়াটা নতুন, অবশ্যই আপনারা স্বীকার করতে হবে। ইট ইজ নাথিং নিউ, আপনি যান, আপনি নেটে যান, দেখবেন যে কতগুলি, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, স্পেন, ইটালি, সব জায়গাতে এগুলি হচ্ছে। ইভেন ইন ইংল্যান্ড, সবই শিক্ষিত দেশে। আমি বলছি শুনেন, ইভেন ইন ইংল্যান্ড আপনার লেবার পার্টি এবং মানে কনজারভেটিভরা যে পালাক্রমে আসতেছে, সেখানে তৃতীয় ধারা যেটা আছে, লিবারেল ডেমোক্রেট, তারা দাবি তুলছে যে সব একবার কনজারভেটিভ একবার লেবার, আমরা ভোট পাই কিন্তু আমাদের কোনো আসন নাই। ওরা পিয়ার সিস্টেমে শিফট করার জন্য ওরা দাবি তুলছে। রাইট। তো ফলে এইটা আছে এবং এই দাবিটা সোচ্চার হচ্ছে যেখানে যেখানে ওয়েস্টমিনিস্টার আছে। আচ্ছা, এখন দেখেন এইটা সুবিধাটা কি আমি বলছি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এখন যে সিস্টেমটা, এখানে পরাজিতের ভোট পচে যায়, তার ভোটের হিসাব কেউ রাখে না। আর পিয়ার সিস্টেমে হলে কি, ভোটের গুরুত্ব বেশি। এবং যেমন ধরেন আমি একটা বলি, মানে আমাদের এখানে কি হয় যে গোপালগঞ্জ আমার, বগুড়া তোমার, ঠিক আছে, আমি গোপালগঞ্জের উপরে দিচ্ছি, বগুড়া আমি ভোট পাবো না। ওখানে শহীদ চান্দু নামে একটি স্টেডিয়াম হয়েছে 2008 সালে, মানে গত রেজিমে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ওখানে হয় নাই, অথচ এটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য করা। কেন হয় নাই? শেখ হাসিনা মনে করছে আরে বগুড়া তো আমি ভোট পাবোই না, ওখানে এটা করে লাভটা কি। কিন্তু পিয়ার সিস্টেমে হলো কি, বগুড়ায় যদি আপনি 1000 ভোটও পান, সেটা ফাইনাল ব্যালেন্স শিটে গিয়ে যোগ হবে, সেটা ফাইনাল ব্যালেন্স শিটে যোগ হবে, এবং তখন ওইটা আপনার ওই টোটাল ভোটে যেহেতু যোগ হবে, তখন আপনার সিট নির্ধারণ এটা একটা ভূমিকা রাখবে। সুতরাং এইটা গেল একটা সুবিধা। আর একটা হচ্ছে যে মানে 151 সিট যদি আপনি মানে মাথায় রেখে যদি সারা দেশে আপনি ক্যাম্পেইন করেন, তাইলে হবে কি, আপনার রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন আসবে।
এখনকার সংস্কৃতি, এখন যেমন ধরেন যে এই যে কক্সবাজারের বদি, সে আমি তো বলি তো যে একজন সমন্বয়ক তার সাথে ইলেকশন করুক বর্তমান সিস্টেমে, বদিকে হারাইতে পারবে না সে। মানে আমাদের সিস্টেমটা এরকম, হারাইতে পারবে না। অথচ বদি হচ্ছে আপনার কি বলে যে ড্রাগ ব্যবসায়ী, তাই না? পারবে না হারাইতে। তাইলে এখানে হবে কি, যদি আপনি পিয়ার সিস্টেমে যান, তাইলে আপনি যদি প্রথমেই নমিনেট করে রাখেন যে আমার এই কনস্টিটিউয়েন্সি এই আমার ক্যান্ডিডেট, হ্যাঁ, তখন তো আর যে বদিকে জিততেই হবে তার মাসলম্যান দিয়ে, টাকা দিয়ে, অমুক দিয়ে, এটা তো কোনো দরকার পড়বে না, তাই না? তো আপনি আগেই বলে দিলেন যে আমার এই আমি নমিনেট করে রাখলাম, এই কনস্টিটিউয়েন্সিতে যদি আমরা জিতি তাহলে এই কনস্টিটিউয়েন্সি এএমপি হবে, তাহলে সবাই দেখবে একটা ভালো লোক ইত্যাদি, ভোট দিল। তখন আর ওই তো বদির কোনো কারসাজির কোনো ব্যাপার থাকবে না, তাই না? মানে জিনিসটা দেখেন, ডেমোক্রেসি এবং সংস্কৃতিতেও একটা বড় ধরনের মানে পরিবর্তন আসবে। এবং মানে আমি বলি কি যে আমাদের কি দরকার, আমাদের দরকারটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট যাতে টোটালিটারিয়ান হয়ে না পড়ে, কর্তৃত্ববাদী না হয়, সর্বাত্মকবাদী হয়ে না পড়ে। সেইটা তো হয়ে যায় আপনার ব্রুট মেজরিটির কারণে, অথবা সিঙ্গেল মেজরিটি তো হইতে পারে। যেমন 96-এ সিঙ্গেল মেজরিটি ছিল, ব্রুট মেজরিটি ছিল না, কিন্তু তারপরও তো আমরা দেখছি গভর্নমেন্ট যা বলছে তাই হয়েছে, তাই না? কিন্তু যখন আপনি এই পিয়ার সিস্টেমে যাবেন, আপনি যেটা প্রশ্নটা করলেন, যেমন ধরেন যে এই আমরা এটা হাইপোথেটিক্যাল, আওয়ামী লীগ তো আর আগামী 5-10 বছর ইলেকশনে আসবে কিনা জানি না, তো ধরেন আমি মানে হাইপোথেটিক্যাল ধরতেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি, হ্যাঁ, তো এদের তো পপুলার ভোট নেক টু নেক। যেহেতু পপুলার ভোট নেক টু নেক, তাহলে তো আপনার সিট খুব ন্যারোলি ডিফার করবে। হয়তো দেখা গেল আওয়ামী লীগ 100টা, তো বিএনপি 110টা, বা ভাইস ভার্সা। তো বিরোধী দল, তারা তো বিরোধী, মানে ভালো বিরোধী দল তারা। আর সবচেয়ে বড় কথা, আপনি ওই সিস্টেমে গেলে আপনি একটা রেইনবো পার্লামেন্ট পাবেন, আপনি সব দল পাবেন, কারণ প্রতিটা দলই আপনার সারা দেশে। মূল কথা হচ্ছে পার্লামেন্টটা ভাইব্রেন্ট হবে, পার্লামেন্টটা একটা উৎসবের মতো একটা জায়গা তৈরি হবে। ইট ইজ নট অনলি টেকনিক্যালি পারফেক্ট, ইট ইজ অলসো গ্রেসফুল টু লুক এট। না, তাইলে সেই ক্ষেত্রে আপনি যে দেশগুলোর কথা বললেন, এগুলোর বেশিরভাগই হচ্ছে ওয়েস্টমিনিস্টার, মানে আপনি উন্নত দেশগুলো, বেলজিয়ামের সাথে, ইংল্যান্ডের সাথে, আমাদের বাংলাদেশের মতো এই সাইজের, মানে এই রকম দরিদ্র, এখানে আমাদের দেশে আমার প্রস্তাব যেটা, সেটা হচ্ছে 300 আসনে পিয়ার সিস্টেম করলে খুব, মানে এটা আমাদের দেশে উপযোগী হবে না। আমাদের দেশে করতে হবে কি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মেথড, অর্থাৎ ধরেন 150 সিটে আপনি পিয়ার সিস্টেম করলেন, আর 150 সিটে আপনি কনস্টিটিউয়েন্সি বেসিস, যেটা এখন চালু আছে, এটা কিন্তু আছে আপনার। সেটা কি রাজনৈতিক দলের সব প্রার্থীরা মেনে নেবেন? মানে তাদের জন্য মেনে নেওয়া তো পরের ব্যাপার। আপনি তো একটা আইডিয়া পারসু করতেছেন, এখন কে মারলো না মারলো সেটা পরের ব্যাপার। আমি এর ভিতরে একটা প্রশ্ন ভুলে যাব। আমি যেটা বলি যে ধরেন একটা তো পার্টি হতে হবে যারা সরকার গঠন করবে, হ্যাঁ, তাই না? তো আপনারা কি এই সিস্টেম চাচ্ছেন শুধু পার্লামেন্টকে ভাইব্রেন্ট করতে, নাকি একটা এফেক্টিভ একটা ভালো সরকার গঠন করতে? এখন যদি আমি ভাইব্রেন্ট করার জন্য এই পার্টি থেকে 2 জন, এই পার্টি থেকে 3 জন, এই পার্টি থেকে 5 জন এরকম নিলাম, তারা আলোচনাটা ভালো করতে পারলো, তাদের কথাটা আমরা আমরা মিডিয়াতে শুনলাম, কিন্তু যারা সরকারে থাকছে 151-র বেশি পাচ্ছে, তারা তো তাদের যেটা প্ল্যান, তাদের যেটা প্রজেক্ট, তারা তো সেটা সেভাবে করবে, ঠেকাবে কে তাদের? একটু শুনেন, এটা 151 পাবে তা না তো। আপনি তো শুনেন, কোয়ালিশন গভর্নমেন্টের ইয়েটা কি, কনসেপ্টটা কি, সেটা হচ্ছে মানে যে দলকে সবাই কনফিডেন্সে আনবে, সেই তো। এইখানে 151টা কেউ পাবে না। আপনি পিয়ার সিস্টেমে গেলে কেউ 151টা পাবে না। না, পাবে না কেন? পাইতেও পারে। না, যদি পায়, ইউ গেট 60% ভোট, ইউ গেট না, 60% ভোট পাবে না। আমরা একাডেমিক ডিসকাশনের জন্য দেব। না, আপনি তো সেটা পরে প্র্যাকটিক্যাল, ইউ হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট দি রিয়ালিটি অফ বাংলাদেশ। এখানে 60% ভোট কেউ পাবে না, জাতি ওইভাবে নাই, জাতি শার্পলি ডিভাইডেড। হ্যাঁ, যাই হোক, এটা পরের আলোচনা। এখন ধরেন আপনি 151টা পেলেন না, 151টা না পেলে হবে কি, আপনি এককভাবে আপনি আপনার মেজরিটি এস্টাবলিশ করতে পারছেন না, তখন আপনাকে করতে অন্য দলের কনফিডেন্স নিতে হবে। অন্য দলের যখন কনফিডেন্স নিতে থাকবে, তখন ইউ উইল বি ইন সাইজ, আপনাকে যা খুশি তাই করতে হবে না, কারণ কনফিডেন্স যদি আপনি উইথড্র করে নেয়, দ্যাট গভর্নমেন্ট উইল কোলাপস, তখন অ্যানাদার মানে আরেকটা গভর্নমেন্ট ফলো। এখানে আদর্শের সংঘাত হবে কিনা, যেমন ধরেন
জামাতে ইসলামী আসলো, অন্যান্য ছোট ছোট দল কমিউনিস্ট পার্টি এটা ওটা আসলো, দেখা গেল যে এরা সমন্বয়কভাবে একসঙ্গে সমন্বয় করে একটা গভর্নমেন্ট ফর্ম করতে পারে। সেখানে কি আদর্শ থাকবে না? রাজনৈতিক দলগুলির আদর্শ কোথায় যাবে? না, এখানে আপনি আদর্শ কেন আনতেছেন? আপনি তো, আপনাকে পাবলিক ম্যান্ডেট দিছে, জামাতকে ধরেন পাবলিক ম্যান্ডেট দিছে, তো জামাত তো তার পাবলিক যেহেতু ম্যান্ডেট দিছে, জামাতকে নিয়ে তো আপনি গভর্নমেন্ট করছিলেন। বাংলাদেশের ইতিহাসটা কি বলে যে বাংলাদেশের ইতিহাসে জামাতকে নিয়ে গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে অলরেডি। জামাত গভর্নমেন্টে ছিল, জামাত মিনিস্টার ছিল, জামাত ফ্ল্যাগ উড়েছে। বাংলাদেশের ইতিহাস কি বলে? আমরা জাতীয় পার্টি যেটাকে 90 সালে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে স্বৈরাচার, তাকে নিয়ে শেখ হাসিনাকে গভর্নমেন্ট ফর্ম করতে হয়েছে বিকজ শি গট 142। মেজরিটি ছিল। একটু আমাকে এক্সপ্লেইন করতে দাও। সেটা হচ্ছে, ও কিন্তু আমার বন্ধু। আচ্ছা, মুনিরা আপাও কিন্তু, মুনিরা আপার হাজবেন্ড এই যে আপনার কি বলে যে না উনি 70 ইলেকশন করছিলেন আমার কনস্টিটিউয়েন্সি থেকে। হ্যাঁ, এখন যাই হোক, এখন 73 হ্যাঁ, আমি ওই ইলেকশনে ছিলাম। আমাদের মানে আমরা তো যে নৌকা মার্কা ছিলাম 70-তে তখন, আর আপনার হাজবেন্ড ছিল বলে লাঙ্গল মার্কা। হ্যাঁ, আতাউর রহমানের পার্টি, জাতীয় পার্টি। হ্যাঁ, যাই হোক, এখন আমরা খুব দুজনই ক্লোজ খুব। আচ্ছা, এখন কথাটা যেটা, যেমন জামাত আপনি বলছেন না, পাবলিক যদি জামাতকে ভোট দেয় তার মানে কি, যা পাবলিক জামাতের ইডিওলজিকে মেনেই তো ভোট দিচ্ছে, তাই না? তাইলে তাকে আপনি কেন ইয়ে করবেন, মাইনাস করবেন? তার আদর্শকে কেন আপনি মানে ইয়ে করবেন না? কিন্তু এই সরকারগুলি, পার্টিগুলি করবে কিনা? পার্টিগুলি যদি আমরা ম্যানিফেস্টো দেই না, ম্যানিফেস্টোতে প্রত্যেকের ইয়ে থাকে, হ্যাঁ, আদর্শ থাকে। সেই আদর্শের যেখানে সংঘাত হবে, তারা কি করে একসঙ্গে দেশ শাসন করবে? না, কোয়ালিশন, সেটার উত্তর তো দিন। কোয়ালিশন করে কি দেশ শাসন হয় নাই? বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, মানে আমাদের দেশেই আমরা থাকি। অন্য দেশে তো হচ্ছেই কোয়ালিশন গভর্নমেন্ট। ইন্ডিয়াতে এখন যে মোদি গভর্নমেন্ট কি করছে, কোয়ালিশন করে রেখেছে। ওই সাপোর্টটা কিন্তু সবাই একই না পা, ওই সাপোর্টটাই যদি তারা, যে সমাজবাদী পার্টি ওদের সাথে গেছে, তারা বেসিক্যালি কংগ্রেসের সাথেই ছিল, ওই সাপোর্টটাই যদি তারা কংগ্রেসকে দিত, কংগ্রেস আজকে গভর্নমেন্ট। তো সেটাই আমি বলছি, তো সেখানে তো আদর্শ ছেড়ে দিয়ে, না আপনি আদর্শ অন্য পার্টিতে আদর্শ ছেড়ে যায় না, আদর্শ ছেড়ে যায় না। তারা মনে করেছে যে মোদির সাথে থাকলে তারা গভর্নমেন্টে যেতে পারবে এবং তারা তাদের এলাকার স্টেটের উন্নয়ন করতে পারবে। তারা ওই চিন্তাটা করে, এখন তাদের স্বার্থের ব্যাপার চলে আসছে। আসবেই তো, সবটাতেই আসবে, স্বার্থ থাকবে। এখন এখন একটা বিষয় আছে, আপনি আইডিয়ালিজম নাও, এখানে একটা ইম্পর্টেন্ট আবার এজেন্ডা দিচ্ছে, ফান্ডামেন্টাল এজেন্ডা, আইডিয়ালিজম। এটা নিয়ে একদিন অনেক ভালোভাবে কথা বলতে হবে। হোয়ার ইজ আইডিয়ালিজম? আইডিয়ালিজম মানে কি ফ্যাসিস্ট হওয়া? আইডিয়ালিজম মানে কি? তাদের তো আমরা বাদই দিয়েছি। না, আপনি কারে বাদ দিয়েছেন? আপনি কিভাবে বাদ দিবেন? না, বাদ দিয়েছেন। আমি মুনির আপাকে কোশ্চেনটা করতে চাই। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমাকে একটা গভর্নমেন্ট তো বলেন যে গভর্নমেন্টটা খুনি কিংবা স্বৈরাচারের তকমা ছাড়া বিদায় নিছে, একটা গভর্নমেন্ট বলেন। আপনি তো অনেক ভোটের অধিকার ছিল না, আপনি 54 বছর, আপনি 54 বছর পর 24 সালে আলোচনা করতেছি। আপনি 54 ইয়ার্সে ইউ নেম এ গভর্নমেন্ট যে গভর্নমেন্ট খুনি কিংবা স্বৈরাচারের তকমা ছাড়া গেছে। আবু আলম, আমি বলছি আপনাকে, তো আইডিয়াল কি করব না, আপনি বলছি যে নির্বাচন কমিশন আমরা একটাও পাইনি, যে নির্বাচন কমিশন বিতর্কের উপরে। নির্বাচন কমিশন দিয়ে ভোট হয়? নির্বাচন কমিশন দিয়ে ভোট হয় কিনা? এট দিস টাইম অফ হিস্ট্রি আপনাকে আইডিয়ালিজমকে পরিত্যাগ করতে হবে, আপনাকে গুড গভর্নেন্স দিকে যেতে হবে। আইডিয়ালিজমটা হচ্ছে গুড গভর্নেন্স। হ্যাঁ, গুড আইডিয়ালিজম হচ্ছে ডেমোক্রেসি। নট যে চেতনা না কি আছে না, চেতনা অমুক ঘোষণা, এইসব বাদ দিতে হবে। ফরগেট প্রো লিবারেশন এন্ড অ্যান্টি লিবারেশন। এখানে গুড গভর্নেন্স যে দিতে পারবে সেই হচ্ছে আপনার প্রো লিবারেশন। আপনি ওই মুখে বললে হবে না, প্রো বাংলাদেশ, প্রো বাংলাদেশ। আচ্ছা, এই জায়গায় জনাব আবু আলম শহীদ খান, আপনি যদি এই বিষয়টা একটু পরিষ্কার করেন, এই যে একটা বিষয়, এই যে নতুন একটা বিষয় সামনে আসলো, মানে এই যে প্রতিনিধিত্ব ভিত্তিক পদ্ধতিতে এই নির্বাচনের বিষয়টা সামনে আসলো, এটি মানুষকে, আবার বলা হচ্ছে যে 300 আসনেই বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন করা এখন হয়তো সম্ভব না, যদি 150 আসনেও হয়, এটা মানুষকে রাজি করার ব্যাপার আছে না? গণমানুষের রায় এটার পক্ষে আছে কিনা? গণমানুষকে তো আপনি, সময় লাগবে, মানুষের রাজি করার বিষয়টা হলো খুবই একটা মানে ক্লাউডের মধ্যে থাকে মানুষকে রাজি করানো। এইসব দেশে, বাংলাদেশের মতো দেশে আপনি একটা গণভোট করছেন না মাঝে মাঝে?
দুই একবার তো আমরা গণভোট করছি। না, সেটা তো খুব পদ্ধতি মেনে গণভোট বলার জন্য বলা করার আমি একটু তো সেই গণভোটে কি হয়েছে আমি ব্যাখ্যাটা দিই। সেই গণভোটে কি হয়েছে, ঢোল তবলা বাজায় টাজায় অনেককে কনভিন্স করে, তারপরে বাক্স টাক্স ভর্তি হয় না, তারপরে প্রশাসন দিয়ে বাক্স ভর্তি করে গণভোট করছি, তারপরে বলছি গণভোট এটা হচ্ছে, গণভোটের রায় অনুসারে আমরা এখন এইটা করতে যাচ্ছি। সো মানুষকে, আপনি ওই মানুষের কথা বলেন, মানুষকে আপনার পলিটিক্যাল সিস্টেম বা গভর্নমেন্ট বা পলিটিক্যাল পার্টিজ, তারা তো মানুষকে রিপ্রেজেন্ট করে, মানুষ রিপ্রেজেন্টেড বাই পলিটিক্যাল পার্টিজ। গনি মিয়ারে তো আপনি ভাই জিজ্ঞেস করবেন না, কেউ জিজ্ঞেস করে না। বা ওই যে আব্দুল আলী তেঁতুলিয়াতে যে পাথর তুলে, ওরা কেউ জিজ্ঞেস করতে যায় না। মুনিরা আপারা একেবারে খুব একাডেমিক কথা বলে যে জনগণের তাদের মতামত নিতে হবে। এই জনগণের মতামত নেওয়ার কোনো পদ্ধতি, এমন পদ্ধতি আবিষ্কার হয়নি। দেশটা এরকম না যে আমরা একটা দিলাম জনগণ মতামত, তাহলে সেই জন্য জনগণের মতামতটা প্রতিফলিত হবে যখন পলিটিক্যাল পার্টি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা একদম বাস্তব আলোচনায় থাকি। অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের পলিটিক্যাল পার্টি যখন এগ্রি করবে যে আমরা এইভাবে ইলেকশনটা করতে চাই, যে ইলেকশনের মধ্য দিয়ে আমরা একটা মিক্সড সিস্টেমে যাব, সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনও আসবে, সেখানে কনস্টিটিউশন থেকে নির্বাচিত হয়ে আসবে। আমাদের 300 আসন আছে, 150 হতে পারে। আমার প্রস্তাব হবে একটু ডিফারেন্ট, আমি কামালের প্রস্তাব না, আমার প্রস্তাব হবে আমার 300 আসন আছে, 300 আসনকে টাচ করেন না, আমরা আরও 100 আসন 150 আসন বাড়াই দিই ফর দ্যাট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমার টাচ হলো না, মানে আপনি যদি কোনো কিছু আগাইতে চান তাহলে হোল সিস্টেমকে ভাঙচুর করতে গেলে নানান কোশ্চেন হবে। 300 আসনে গো ফর ইলেকশন, যেমন সিস্টেম আছে, আপনি 150 আসন যোগ করেন, আপনার তখন আমাদের পার্লামেন্টে তো ওই যে জায়গা নেই বসার। আরে ভাই, বিদেশে তো চেয়ার নেই, ওই যে টুল মানে কি আছে, ওই যে না ইয়ে আছে যে কি হাই বেঞ্চ না, ওই যে কি আছে বেঞ্চ, ব্রিটিশ পার্লামেন্টে বেঞ্চ আছে, বেঞ্চের মধ্যে 5 জন বসে। সো এই পার্লামেন্টে ওই যে বলা হয় 350-র বেশি বসানো যায় না, এইসব কথাবার্তা না। এবং সামনে অনেক জায়গা আছে, প্রধানমন্ত্রীর সামনে কেউ বসতে পারবে না, ওখানে প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেতার মধ্যে দূরত্ব থাকে 10 ফিট, আমাদের এখানে দূরত্ব রাখতে হয় 100 ফিট। তো এই পার্লামেন্টের মধ্যে 450-500 অ্যাকোমোডেট করা সম্ভব যদি আমরা চাই, অ্যাকোমোডেট করতে পারি। তো অ্যাকোমোডেট করলে আপনি 300 আসনে যান, যেরকম সিস্টেম আছে এই সিস্টেমে ভোট করেন, 150 আসন ইনক্লুড করেন ফর দ্যাট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তাহলে আপনি 450 আসনের একটা পার্লামেন্ট করেন এবং ইজিলি এইটা সলভ করা যাবে। এটা একবার করলে আমরা বুঝতে পারবো। সেই 150 আসনে যারা আসবে তারা হবে প্রেশার গ্রুপ, যারা পার্লামেন্টটাকে একটা প্রেশারের মধ্যে রেখে পার্লামেন্টটাকে আনডেমোক্রেটিক হতে দেবে না। পার্লামেন্ট বলি পার্লামেন্ট, বাট এটা তো পার্লামেন্ট না, এটা আনডেমোক্রেটিক। এখানে কোনো বিল নিয়ে আলোচনা হয় না, নাথিং ইজ ডিসকাস, ইভেন বাজেট নিয়ে কোনো আলোচনা হয় না, খালি জয়যুক্ত হয়েছে যে কি হুইপ না কি আছে না, যে চাবুক মারে, সে চাবুক মারে আর একটু টেবিল থাপড়ায়, আর এইটা কি আমি পার্লামেন্ট দেখছি তো। দিস ইজ এ পার্লামেন্ট, যে পার্লামেন্টে কোনো জিনিস নিয়ে ভালো মতো আলোচনা হয় না, ভালো মতো যায় না, সব পার্টির সময়। আমি একজন 54 বছরের কথা বললাম, এই 54 বছর ধরে আমরা স্বৈরাচারের শাসন দেখেছি, আমরা জনগণের ভোটে নির্বাচিত, তথাকথিত ভোটে নির্বাচিত এবং ভালো ভোটে নির্বাচিত, কয়েকটা তো ভালো ভোট হয়েছে। আমি আপা কম বলেছে, আপাকে একটা প্রশ্ন দিতে চাই এইভাবে। প্রশ্নটা হচ্ছে যে যারা বাবু আলম শহীদ খান যেভাবে বলছেন যে জনগণকে তো ওইভাবে নিয়ে আসাই হয় না, বলার জন্য বলা, করার জন্য করার টাইপ, যে হ্যাঁ না ভোট আয়োজন করা বাংলাদেশে হয়েছে। কিন্তু আজকে আমরা শুনলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচন হবে 16 না 18 মাস পর হবে, এটা গণমানুষ ঠিক করবে। গণমানুষ কিভাবে ঠিক করবে? কিভাবে, মানে তারা কিভাবে ঠিক করবে এটা? রেফারেন্ডাম না, আমাদের দেশে আমি জানি না উনি কিভাবে বলেছেন। তো গণমানুষের পালস যদি এই অন্তর্বর্তী সরকার এরা যদি না জানতে পারে, তাহলে আমি বলবো যে এরা সাকসেসফুল হলো না। এইটা তো যে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের পালস ফিল করে বলতে হবে যে তারা কত তাড়াতাড়ি কিংবা কতটুকু সংস্কার তারা করতে পারলো, কত তাড়াতাড়ি একটা নির্বাচন, একটা যৌক্তিক একটা ব্যাপার আছে। তো আপনি নির্বাচন দেবেন, আমরা কি চাই? প্রথমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য একটা বিতর্কের ঊর্ধ্বে একটা চাই, ইলেকশন কমিশন করতে চাই। যে ইলেকশনই করেন না কেন, আপনি যে ইলেকশনের কথা বলছেন, আপনি যে ইলেকশনের কথা, সবচেয়ে কি বড় দরকার? একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন। তো সেই নির্বাচন কমিশন, নির্বাচনের পরিবেশ এবং পলিটিক্যাল পার্টির সদিচ্ছা, তারা ঠিকমতো নির্বাচন করতে চায় কি চায় না, প্রথমে গভর্নমেন্টের সদিচ্ছা, তারা শুনবে কিনা, আপনার কথা তারা শুনবে, প্রথমে গভর্নমেন্ট দেন পলিটিক্যাল পার্টির সদিচ্ছা। এক্স্যাক্টলি, এই দুটো না থাকলে কোনদিন নির্বাচন সুষ্ঠু হবে না। এখন নির্বাচন কমিশন তৈরি করতে যে আপনাকে কিছুটা সময় তো দিতেই হবে।
আপনি তাড়াহুড়া করে একটা নির্বাচন করতে দিলেন যেখানে ফাঁক ফোকর থেকে না, ওর গেল, প্রশ্ন হচ্ছে যে যেখানে সেই আবার সময়টা আবার কত? আবার ওইরকম নির্বাচন কমিশন হলো। সেই না সময়টা এখন সেই সময়টা কত সেই মানে সময়টা আমি যেটা মনে করি যে সময়টা হচ্ছে দেখতে হবে। এখন আমি মনে করি যে 3 মাস যে বেশি সময় দেওয়া হয়েছে সেটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। একটা কমিশনের 3 মাস সময় লাগে না, কিন্তু আমি তারপর কালকে থেকে কাজ শুরু করার কথা ছিল, কাজ শুরু হচ্ছে না, সেটাও ডিক্লেয়ার করছি আমরা 12 দিন আগে। আচ্ছা আমি একটু বলি, জি এটা কমিশনের একটা যে দায়িত্বটা দেওয়া হবে, যারা মাহবুব তারা কিন্তু ইচ্ছা করলে যে 3 মাসই সময় নেবে তার কোনো, তাদের সদিচ্ছা থাকলে তারা নিজেরাই বলতে পারে যে মানে আমরা এটা তাড়াতাড়ি ঠিক করে নিই, আপনারা এত সময় নষ্ট করছেন কেন। প্রত্যেকটা কমিশনই কিন্তু সেটা পারে। এটা হয়তো বলা হয়েছে 3 মাস, কিন্তু তার আগে করা হবে না সেটা তো জানি না। সেটা জনগণ, মিডিয়া সবাইকে প্রেশার দিতে হবে, প্রেশার দিয়ে চাপ দিয়ে বলতে হবে যে না তোমরা এত সময় নষ্ট করতে পারবে না আমাদের জীবন থেকে। কারণ নির্বাচন ছাড়া তো আমাদের কোনো আর ইয়ে নেই, ইট ইজ নট এ চয়েস, ইট ইজ এ মাস্ট। আমাদের যত তাড়াতাড়ি পারি একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে, এটা হলো পালস। আচ্ছা এখানে তাই না? একটু বলি, এটা হলো পালস অফ দি পিপল। এটা পালস অফ দ্য পিপল, ঠিক আছে, কিন্তু সেই পালস বোঝার কোনো নির্ণায়ক কোনো কিছু আছে, কোনো মানে কোনো কিছু আছে মাপার যে জনগণের পালস ওয়াই নট? কোথায়? মিডিয়া একটু শুনেন। কথা বলছে, খবরের কাগজ কথা বলছে, টিভি কথা বলছে, ওনারা আমরা ওনাদের অন্য জায়গায় আইডিয়ার কথা যাচ্ছি কামাল, বলছে। আর তো আমাদের আলোচনা আচ্ছা একটু শেষ করে দিই। আমরা যেটা এখন যেটা করছি এটা তো আমাদের আজকে এজেন্ডা না, এটা তো ডিফারেন্ট এজেন্ডা। আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা আমরা বলি। সেটা হচ্ছে যে এই যে আপনি জনগণের কথা বললেন না, এই যে উনিও বলতেছেন এই পাবলিক কি, দেখেন জনগণ, এটা আমরা যে আলম বলতেছিল, আমরা বলছিলাম এই যে ডেমোক্রেসির সংজ্ঞা দিয়ে দিচ্ছে আব্রাহাম লিঙ্কন, ডেমোক্রেসি বাই দ্য পিপুল ফর দ্য পিপল, এটা কি জনগণকে জিজ্ঞাসা করে দিছে? বা পলিটিক্যাল যে সমস্ত স্কুল অফ থট আছে এগুলিকে জনগণের সাথে আলাপ করে দিছে? সেটা তো না। আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি, এইটা আমরা যখন ইম্পোজ করব বা ইমপ্লিমেন্ট করব তখন আমরা দেখবো জনগণ এটা বাউন্স করতেছে না এটা অ্যাকসেপ্ট করতেছে। এখন তো এটা জনগণের সাথে কোনো ব্যাপার না, জনগণ এখানে কেন আসবে? আমরা এখানে ধরেন একটা স্কুল অফ থট আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি, সেখানে তো জনগণের মতামত নেওয়ার কোনো দরকার নাই। এইটা জনগণ রিসিভ করে কিনা বা বাউন্স করে কিনা সেটা আমরা পরে দেখব। আচ্ছা, যেখানে আলম যেটা বলতেছে এটা ইট ইজ ট্রু, যে যেমন ধরেন যে আমরা জাসদের পক্ষ থেকে এক সময় পেশাভিত্তিক পার্লামেন্টের দাবি উঠছিল, পেশাভিত্তিক, অর্থাৎ বিভিন্ন পেশা থেকে লোক নেবে। ওই যে ইয়ার ভারতের সেকেন্ডটা যেটা হয়, সেকেন্ড গিয়ে আপার অ্যাসেম্বলি, তো এখন 300-200 এরকম আর কি। তো অনেক দেশেই তো আছে আপার চেম্বার, লোয়ার চেম্বার, এগুলো তো আছে। তো পার্লামেন্টে 500 লোককে অ্যাকোমোডেট করে এটা তো স্ট্রাকচারাল প্রবলেম, এটা তো কোনো মানে আইডিওলজিক্যাল কোনো প্রবলেম না, এটা একটা কাঠামোগত প্রবলেম, যে এটা দরকার এটা বসার আসনের প্রবলেম। মানে আমি সিলি যে ইয়েটা বললাম, এই জন্য যুক্তিটা বললাম, এইভাবে আসন বাড়ানো যাবে না। কেন বাংলাদেশের 12 কোটি ভোটার বা 18 কোটি মানুষের জন্য, ওই যে বললাম না, একজন ভোট পায় 50,000 সে এমপি, আর একজন 5 লাখ ভোট পায় সেও এমপি, 9 লাখ ভোট পাওয়া এমপি আছে আমাদের এই দেশে। এখন কথাটা হচ্ছে কথাটা হচ্ছে যে আসলে পিআর সিস্টেমটা আমাদের ডেমোক্রেসিটা এনশিওর করতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য বেসিক কোশ্চেন। রাইট, এটা তো বেসিক কোশ্চেন। তো এইটা ধরেন যে আমি মনে করি এখন যে সিস্টেম আছে সেইখানে আপনার ক্রিমিনালদেরও এমপি হওয়ার সুযোগ আছে, এইখানে আপনার পেশি শক্তির জোরে নির্বাচিত হওয়ার সুযোগ সব। কিন্তু পিআর সিস্টেমে যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো নমিনেট করবে আফটার দি রেজাল্ট অফ দি ইলেকশন, তাদের একটা ইয়ে থাকবে, আগে থেকে একটা থাকবে, খসড়া থাকবে যে এই থাকবে, সেইখানে তো পলিটিক্যাল পার্টিগুলোর ওরকম বাজে লোককে নমিনেট করার প্রয়োজন পড়বে না। এখন প্রয়োজন পড়ে কেন? এখন যদি শামীম ওসমানকে মানে নমিনেশন দেওয়া না হয়, কিংবা তাহেরকে নমিনেশন দেওয়া না হয়, কিংবা জয়নাল হাজারীকে তো মারা গেছে, যাই হোক, না দিলে তার জিততে পারবো না, তাহলে আমরা জিততে পারবো না। জিততে পারবো সে প্রশিশক্তি দিয়ে নিয়ে নিবে, হ্যাঁ করে দিবে না, ওই আর্গুমেন্টটা ঠিক আছে। এক সেকেন্ড আমি জিজ্ঞেস করি, আপনি কি করে জানবেন যে রাজনৈতিক দলগুলি ওই লোকগুলিকে আবার তাদেরকে একটা লিস্ট ডিক্লেয়ার করতে হবে? না, তাকে লিস্ট ডিক্লেয়ার করতে হবে যে আমরা আগে বিফোর ইলেকশন, আমি যদি এই পার্সেন্টেজ অফ ভোট পাই, দিস ইজ মাই প্রায়োরিটি লিস্ট, যে 1 থেকে আমি যদি ধরেন আমি সিট পাবো সে
বড় পার্টির কথা বলছি বিএনপি, সে আশা করে যে সিট পাবে 200, সো 1 থেকে 200 সিট এখানে শুনুন, তারা নাম ডিক্লেয়ার করে দেবে আগেই করতে হবে। এটা না, এখানে যেখানে কোয়েনসাইড করবে, একটু ব্যাখ্যা করি আমি, যেখানে কোয়েনসাইড করবে, যেমন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিভাবে ভর্তি হয়, যে তার চয়েস এবং মার্কের সাথে যেখানে কোয়েনসাইড করবে, তাই তো? তো ওখানে একটা লিস্ট দেবে। এখন ধরো আমি আশা করে আছি যে আমি 50% ভোট পাবো, কিন্তু আমি পাইছি 20%, তখন তার ওই লিস্ট থেকে ওখান থেকে মানে যেখানে অ্যাডজাস্ট করতে হবে। এবং সেক্ষেত্রে হবে কি, পার্লামেন্টে এই মানুষগুলো আসবে 50 জনের পরিবর্তে আমার কনস্টিটিউয়েন্সির লোক না, সেখানে কি অন্য জায়গা থেকে এনে দিতে পারবে? না না, আপনার কনস্টিটিউয়েন্সি থেকে দিতে হবে, আপনার কনস্টিটিউয়েন্সি দিবে, অসুবিধা কি? আপনার কনস্টিটিউয়েন্সি তো অনেক ভালো লোক আছে, তাই না? অনেক ভালো লোক আছে, সেখান থেকে আপনি একজন পিক করলেন। আচ্ছা, এইটাতে হবে কি, তখন আমরা এই যখন তালিকা প্রকাশ করবে তারা যে আমরা এই করব, তখন কিন্তু একটা বিভিন্ন মহল থেকে একটা প্রেশারও থাকতে হচ্ছে, না এই তালিকা হলে কিন্তু আমরা ভোট দিব না। তোমার এই তালিকায় 10 জন খারাপ লোক আছে, আপনি আগেই বুঝতে পারছেন যে তখন আপনি ডিক্লেয়ার করতে পারবেন যে সেটা কি সেই সমস্ত কি অনলাইনে যাবে না কিভাবে? এমনিতে আমরা আলোচনা করি না, আপনি তো আলোচনা করেন। এই যে সে কয়েকটা নাম বললো না, মনে করেন বদি তালিকা আছে, তো বলবে না মানুষ ভাই বদি তালিকা আছে, এই বদি তো আমরা পছন্দ করি। তখন যদি মেজরিটি বলে যে না বদিকেই দাও, আমরা আছি বদির পেছনে। আপনি বলছেন এখান থেকে বদিকে আমি পছন্দ করি না, কিন্তু তার এলাকায় তো সে ঠিকই ভোট পাচ্ছে, বা বদিকে ভোট দিবে না, তখন না, এটা যেটা বলছে যে পলিটিক্যাল পার্টি, আমাকে বলতে দাও, সেইখানে বদিকে ভোট দেওয়ার জন্য তো সে নৌকায় ভোট দিবে, তো নৌকায় ভোট দিলে তো বদি ওই ভোটগুলি পাচ্ছে না, ভোটগুলি তো পাচ্ছে আওয়ামী লীগ। জি, কথাটা বুঝলেন না? এটা আওয়ামী লীগ তো এখন নাই, আমি একটা মানে আমি বলছি মানে ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ আছে, তো যারা বদিকে ভোট দিবে তারা তো বদিকে ভোট দিবে, তারা দিবে নৌকাকে ভোট, তো নৌকাকে যখন ভোট দিবে ওই ভোটগুলি তো নৌকার অ্যাকাউন্টে জমা হচ্ছে, তাই না? ওইখানকার লোক বদিকে ভোট দিল, কিন্তু তারা এমপি পাইলো অন্য একজনকে, কারণ তার লিস্টে তো অন্যজনের নাম আছে, তাই না? এইখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে 0.33% যদি কেউ পায়, 0.33% ভোট পায়, সেও একটা সিট পায়। তো এইটা 1% ভোট পেলে 3টা। আমি তো বলি একটা কি প্রপার রিপ্রেজেন্টেশন হলো, মানে প্রপার মানে আমরা তো একটা মিক্স, আমি যখন আলাপ করছি একটা মিক্স 0.33%-এ দ্যাট পার্টি ইজ নট গেটিং এনিথিং আউট অফ 300, 0.33%-এ দ্যাট পার্টি যদি আমি 150 আসন প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন রাখি, তখনও সেই পার্টি একটা পাচ্ছে না, অর্ধেকটা পাচ্ছে। সুতরাং ওখানে একটা পাইতে হলেও তাকে 1%-এ যাইতে হবে, একটা সিট পাবে, তখন সে যোগ হচ্ছে। সে 300 যে আমরা যদি মিক্সে যাই, মানে যেহেতু এটা একটা নতুন ধারণা নিয়ে আমরা কাজ করছি, এবং জার্মানিতে এটা প্র্যাকটিস করতেছে, যেহেতু পৃথিবীর অনেক দেশে প্র্যাকটিস করতেছে, এটাকে বলা হচ্ছে আমি বলি এটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, সিঙ্গেল ট্রান্সফারেবল। সো মিক্সে গেলে ওই তখন তাদের একটু চান্স হচ্ছে যে তারা পার্লামেন্টে আসতে পারে। আমরা এমনিতে বলি না, আচ্ছা আমরা তো এমনি একাডেমিক আলোচনা বলি না, পার্লামেন্টে আমরা ভালো লোক দেখতে চাই, অবশ্যই ভালো মুখ দেখতে চাই, রাইট? তো সে মুজাহিদুল ইসলাম সেলিম, উনি একটা ভালো লোক হিসেবে আমার কাছে মনে হয়, মানে এমনি একটা নাম বললাম। মুজাহিদুল ইসলাম সেলিম তো কোনোদিনও পার্লামেন্টে যেতে পারে না, বাট হি ইজ এ গুড ম্যান, যার পার্লামেন্টে গেলে সে একটা মানে কন্ট্রিবিউশন রাখতে পারতো। আমার হাজবেন্ডও পারেনি, তাই না? তো এখন এই যে ইকবাল আনসারি খান সাহেবের মতো লোক পারেনি। যাই হোক, তো এই যে পার্লামেন্টে আমরা ভালো লোক দেখতে চাই, এটা আপনি এনশিওর করবেন কিভাবে? আমরাই তো চাই, জনগণ চাই, কিন্তু এটা জনগণের কথা। বাট ভোট দেওয়ার সময় জনগণ দেখে যায় দূর এই পার্টির মুজাহিদুল ইসলাম সেলিমরে ভোট দিয়ে লাভ নেই, ওনার ভোট পৌঁছে যাবে, 10,000-এর বেশি ভোট পাবে না, ভোট পাবে ওই যে কি গুন্ডা পান্ডা যারাই আছে আর কি, দুর্বৃত্ত, হ্যাঁ, অথবা ব্যবসায়ী, অথবা কালো টাকার মালিক, তো তাকেই ভোট দিয়ে দেয়। সুতরাং আপনি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের সুযোগটা সৃষ্টি করলে আমরা কিছু ভালো লোককে, ভালো মুখকে পার্লামেন্টে দেখতে পারবো, যারা ছোট পার্টি করে, যারা বড় পার্টির সাথে নাই, ছোট পার্টি করে, কিন্তু তাদের বক্তব্য ভালো, তাদের বক্তব্য মানুষ শুনতে চায়, পার্লামেন্টে তারা কন্ট্রিবিউট করতে চায়। যেমন আমি একটু বলি, যেমন এখানে যতগুলো লেফটিস্ট পার্টি আছে, ধরেন লেফটিস্ট পার্টিগুলো একটা ফ্রন্ট করলো, ঠিক আছে, একটা ফ্রন্ট করলো, লেফটিস্ট ফ্রন্ট, তাদের একটা মার্কা থাকলো, একটা কমন মার্কা থাকলো। এখন বাংলাদেশের সবগুলো লেফটিস্ট যদি মানে ইয়ে করে, একসঙ্গে যদি ইলেকশন করে, মিনিমাম 1% থেকে 2% ভোট পাবে, মিনিমাম পাবেই। তো যদি 2% ভোট পায় তাহলে 6টা সিট হলো, মুজাহিদ সেলিম চলে আসতেছে, তারপরে ওই যে কি বলে যে আরো যারা মানে জুনায়েদ সাকিটাকে মানে যারা বামে আছে, বামে তারপরে এই প্রপোর্শন রিপ্রেজেন্টেটিভে, এই যে রিপ্রেজেন্টেটিভে জামাতে ইসলামী কিন্তু লাভবান হবে। জামাতে ইসলামী কিভাবে লাভবান হবে? জামাতে ইসলামের যে 7% ভোট, তাদের কয়েকটা এলাকা ছাড়া তো তারা জিততে পারে না, বাট 7% সে 21টা কিন্তু কনফার্ম হয়ে যাবে। যদি 8% অসুবিধা কি? না, আমি কোনো অসুবিধা দেখছি না। আমি বলছি যে
ওই লাভের কথা যদি চিন্তা করি তাহলে জামাত শুনো, জামাত তো 18টা পর্যন্ত মানে পাইছিল। ছোট ছোট এরকম পার্টি, মানে ছোট পার্টিগুলো যাতে ভোট করে, ইসলামী পার্টি চরমোনাই তারা যদি একত্রিত হয়, যদি তারা 15% ভোট পেয়ে যায়, দে গেট 45 সিটস ইন দ্য পার্লামেন্ট। এই মানে ওইটা 300 কথা চিন্তা করে 150 করলে আরো অর্ধেক হয়ে যাবে। সো একটা মিক্স প্রপোর্শন টাইপের ইলেকশন মেবি বাংলাদেশের জন্য ভালো হবে। আচ্ছা, সেটি আলোচনার টেবিলে যখন আজকে তোলা গেল, আমার ধারণা নির্বাচন কমিশন নিয়ে যারা সংস্কারের কথা বলছেন, চিন্তা ভাবনা করছেন, তারা নিশ্চয়ই এটি আমলে, আমার মনে হয় কি আপনারা একটা রাউন্ড টেবিল আলোচনাও আমরা এই বিষয়টা তুলবো। আমার ধারণা এটা পপুলার একটা ধারণা পৃথিবীতে হচ্ছে, এবং সেই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা করা উচিত। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা দেখছিলেন, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আজকে দ্য হাঙ্গার প্রজেক্ট পরিচালিত ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়তা এই প্রকল্পের উদ্যোগে আজকের অনুষ্ঠানটা সম্প্রচারিত হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন।